নমস্কার বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরি থেকে আমি রয়েছি সুদর্শন, আরও একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ গল্পের সাথে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অঙ্কিতা ঘোষ বিরচিত কাহিনী আতঙ্কের কবলে জমিদার বাড়ি। লেখিকা অঙ্কিতা ঘোষের লেখা ইলিশের গন্ধ গল্পটি ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং গল্পটি শ্রোতা বন্ধুদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই গল্পের শেষে ইলিশের গন্ধ গল্পটি শুনতে ভুলবেন না। আশা করি আপনার ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছি আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, তনুশ্রী, সম্রাট, সুমনা, তমাল এবং সঙ্গীতা। শুরু হচ্ছে গ্রাম বাংলার ভূতের গল্প আতঙ্কের কবলে জমিদার বাড়ি। সময়টা তখন 1900 সাল। কলকাতা থেকে বেশ দূরেই অবস্থিত একটি গ্রাম। সেই গ্রামের একমাত্র দায়পরায়ণশীল জমিদার ছিলেন চন্দ্রশেখর মুখোপাধ্যায়। দায়বান হলেও তিনি ছিলেন প্রচণ্ড দৃঢ়চিত্ত। সংসারে তাঁর নিজের বলতে ছিল এক কন্যা সরমা ও এক পুত্র সুরেশ। সরমার বিবাহ এবং তাঁর স্ত্রীর মৃত্যুর পর তাঁর সংসারের শ্রী কিছুটা কমে যায়। তিনি মনে করতেন সমাজ কিংবা সংসারের একমাত্র অলংকার হল নারী। তাঁর জমিদারিতে নারীদের উপর অত্যাচার হলে তিনি সেটার সম্পূর্ণ বিরোধ করতেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় গ্রাম্য অঞ্চলে নারীদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সেইভাবে দেখা যেত না। কিন্তু জমিদার বাবু নিজেই জমিদার বাড়ির একাংশে বিভিন্ন স্তরের, বিভিন্ন জাতির এবং বিভিন্ন বয়সের নারীদের শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন। নারী সমাজের অগ্রগতিতে জমিদারের পুত্রশ্রী সুরেশ মুখুজ্জেও পিছু পা হয়নি। সে আবার বাবার থেকেও এক কাঠি ওপরে। পেশায় সে হৃদরোগের ডাক্তার হলেও নিজের হৃদয় সে সামলে রাখতে পারেনি। তার হৃদয় হরণ করেছে তাঁর জমিদারিতে কর্মরত খাজাঞ্চি বাবুর কন্যা রজনী। আপনারা মনে করবেন কাউকে ভালোবেসে সে কি করে নিজের পিতার থেকেও এগিয়ে যেতে পারে। আসলে এই রজনী নামক 16 বৎসরের যুবতীটি ছিল সাদা থান পরিহিতা, অর্থাৎ বিধবা। রজনীর বিবাহের পূর্ব থেকেই সুরেশ রজনীকে পছন্দ করত। কিন্তু কলকাতায় শিক্ষা গ্রহণ করবার সময় সুরেশ জানতে পারে রজনীর পিতা নিজের ঋণ শোধ করতে না পেরে নিজের মেয়েকে ঋণ প্রদানকারী ব্যক্তির 3য় নম্বর স্ত্রী হিসেবে নথিভুক্ত করেন। মনে মনে দুঃখ পেলেও রজনীর মঙ্গল কামনা করতে সে ভোলেনি। চিরকুমার থাকবে এবং গ্রামের মানুষদের চিকিৎসা করে নিজ জীবন অতিবাহিত করবে। এই দুই শপথ নিয়ে সে যখন নিজ গৃহে ফিরে এলো, ততদিনে রজনীও বিধবা হয়ে বাপের ও 3 দাদা বৌদির সংসারে বোঝা হয়ে ফিরে এসেছে। বাপের বাড়ি ফিরে এসে রজনী বুঝতে পারল যে সে এখন এই বাড়ির মেয়ে থেকে ঝিতে পরিণত হয়েছে। বিধবা হয়ে সে যে অপরাধ করেছিল সেই মাসুল শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অবধি সব জায়গায় ওকে দিতে হচ্ছিল। বিবাহের মাত্র 6 মাসের মধ্যেই ওর স্বামীর মৃত্যু ঘটলে শ্বশুর বাড়ি থেকে অপয়া নামক উপাধি দিয়ে ওকে বের করে দেওয়া হয়। বাপের বাড়িতে এসে ওর উপাধি সংখ্যা আরও বেড়েছে, বই কমেনি। বাড়ির ঝি চাকরদের উঠোনের পাশে একটা ঘুপচি ঘর দেওয়া হয়েছিল, কিন্তু রজনী কাটত রান্নাঘরের এক কোণে। তবুও দিনের একটা সময় ওর খুব সুখের হতো, যখন জমিদার বাড়িতে সে পড়তে যেত। রজনীর শিক্ষাদান সম্পর্কে ওর বাপের বাড়ির লোকেদের কোনো আগ্রহ ছিল না, কিন্তু জমিদার বাবুর কড়া নির্দেশের উপর কারুর কোনো কথা বলা সাজে না। রজনীকে জমিদার বাবু বড়ই ভালোবাসতেন। নিজের বাড়ির চেয়ে জমিদার বাড়িতেই ওর অবাধ গতি। সেই দিনের আবহাওয়া ছিল খুবই শীতল। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বিকেল থেকেই বয়ে যাচ্ছিল। সুরেশ জানলার সামনে বসে কিছু পড়ছিল।
তখন 1 কাপ চা নিয়ে ঘরে ঢুকল রজনী। শুনছ? সুরেশ পিছনে ফিরে দেখল রজনী হাতে চায়ের কাপ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। সুরেশ বলল, চা এনেছো যে? বিকেলবেলা আমি এখন চা খাই না। সে কি, কবে থেকে? অবাক হয়ে প্রশ্ন করল রজনী। সুরেশ হেসে উত্তর দিল, সে অনেক দিন হলো, আজ এনেছো যখন খেয়ে নিচ্ছি। রজনী সুরেশের হাতে চা দিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, তোমার ঘরে ঢুকলেই না মনটা খুব ভালো হয়ে যায়। কি মিষ্টি বেলফুলের গন্ধ। সুরেশ নিজের ঘর সংলগ্ন বারান্দার দিকে তাকিয়ে দেখল বেল গাছের ফুল আর পাতাগুলো হাওয়ায় দুলছে। সুরেশ বলল, দাঁড়াও, তোমায় একটা জিনিস দিচ্ছি। পড়ার টেবিল থেকে সুরেশ কাগজে মোড়া কিছু একটা নিয়ে এসে রজনীর হাতে দিল। রজনী দেখল ওটায় আছে একটা বেলফুলের মালা। অবাক হয়ে সুরেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এটা আমার জন্য? অন্য কারুর জন্য হলে কি তোমার হাতে দিতাম? রজনী মুখ নিচু করে বলল, এ আমি নিতে পারবো না। কেন? কেউ জেনে গেলে আমি তো এটা লুকোতে পারবো না। বেলফুলের গন্ধ কি আর চাপা যায় বলো? ঠিক বলেছ। এই বেলফুলের গন্ধর মতোই আমার ভালোবাসাও চাপা যাচ্ছে না। ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার কথা শুনলে যে লজ্জায় মেয়েদের মুখ রাঙা হয়ে ওঠে, আজ সে লজ্জায় রজনীর মুখে ঘন কালো অন্ধকার নেমে এলো। সুরেশ বলল, আমি কি অপরাধ করেছি যার এত বড় শাস্তি তুমি আমায় দিচ্ছ? একজন বিধবাকে ভালোবাসা কি অপরাধ নয়? না, তা নয়, তবুও তোমায় একটা কথা মনে করিয়ে দিই। এই বিধবাকেই কিন্তু বিধবা হওয়ার পূর্ব থেকে আমি ভালোবেসেছি। তাহলে তুমি ফিরে এলে না কেন? আমি জানতাম না কোনো বাবা নিজের কন্যার প্রতি এতটা নির্দয় হতে পারে। জানলে ফিরে আসা তো দূর, এই স্থান ছেড়ে তোমায় ছেড়ে কোনোদিনই যেতাম না। রজনী একবার জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, সন্ধে হয়ে আসছে, আমি যাই, পুজো আছে। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। প্রত্যেক দিন সন্ধ্যার সময় রজনী পুকুরে ডুব দিয়ে সন্ধ্যা পুজো সারত। আজও সে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকল। শাড়ির আঁচল থেকে বের করল সেই বেলফুলের মালা। মালাটি রজনী প্রথমে নিজের বুকে চেপে ধরল, তারপর সেটা একবার মাথায় ঠেকিয়ে মধুসূদনের পায়ে ছড়িয়ে দিল। মনে মনে বলল, আমি জানি ঠাকুর, অমরত্ব আমরা লাভ করতে পারবো না, তাই ওই জিনিস আমি তোমার কাছে চাইবো না। শুধু আশীর্বাদ করো যে এই মালা তোমার এই অভাগী মেয়েকে দান করেছে, তার আগে যেন তোমার চরণে আমার ঠাঁই হয়। সুরেশ ও রজনী যে একে অপরকে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসত তা ওরা দুজন ছাড়া জানত একজন ঝি। ও কাজ করত জমিদার বাড়িতে, কিন্তু ওর এক বোন খাজাঞ্চি মশাইয়ের বাড়িতে কাজ করত। সেই সূত্রেই ওই বাড়িতেও তার আসা যাওয়া ছিল। রজনীর বিয়ের পূর্ব থেকেই এই দুটি তাদের পত্র বিনিময় করত, এবং সেই একমাত্র মানুষ ছিল যে রজনীর বৈধব্য সহ্য করতে পারত না। কাকতালীয়ভাবে ওর নামও ছিল দুতি। সুতরাং বলা যেতে পারে এই দুতি ছাড়া সুরেশের প্রেম রক্ষা করা ছিল অসম্ভব। রজনী এখন সুরেশের থেকে দূরে থাকত। সুরেশ ভদ্রলোক, তাই জোর করে রজনীর কাছে যেতে চাইত না। কিন্তু সুরেশ নিজের মন থেকেও রজনীকে দূরে সরিয়ে রাখতে পারত না। মাঝে মধ্যেই রজনীকে সামনে পেলে তার থেকে যত সম্ভব দূরে থেকেও তার প্রতি ভালোবাসার প্রকাশ করে ফেলত।
রজনী প্রত্যেকবার ওর কথা এড়িয়ে যেত। তবুও সুরেশ জানত রজনী নিজের মনটাকে সমাজের শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর সেই শিকল একমাত্র ভাঙতে পারে তার নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসা অতিমাত্রায় পবিত্র। না ছুঁয়ে না দেখেও একে অপরকে ভালোবাসা খুবই কঠিন কাজ, যা ওরা দুজনেই করত। রজনীর বেলফুল ভারী পছন্দের ফুল ছিল। সুরেশ তাই নিজের ঘরের বারান্দায় একটা টবে বেলগাছের চারা পুঁতে দিয়েছিল। একদিন সুরেশের অনুপস্থিতিতে রজনী ওর ঘরে এসে নিজের কোঁচরে কিছু বেলফুল তুলে নিচ্ছিল। সেই সময় নিঃশব্দে ঘরে ঢুকল সুরেশ। রজনীকে ফুল তুলতে দেখে স্মিত হাসল। তারপরেই ওর মনে হলো সাদা শাড়িতে রজনীকে খুব বাজে দেখায়। এই শাড়িতে যদি একটা লাল রঙের পাড় থাকতো তাহলে ভারী মানাতো ওকে। এবারে কলকাতায় গেলে সে নিশ্চয়ই রজনীর জন্য একটা সাদা লাল পেরে শাড়ি আনবে। যেদিন রজনী তার সাথে থাকবে, রাজি হবে, সেই দিনই সে ওই শাড়ি রজনীকে পরতে বলে ওর মাথায় সিঁদুর তুলে দেবে। এইসব ভাবতে ভাবতেই ওর মুখের হাসি ফুটে উঠল। হঠাৎ সে দেখল রজনী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাড়াতাড়ি কাছে গিয়ে রজনীর মাথাটা সুরেশ নিজের কোলে তুলে নিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে ওকে ডাকতে লাগল। রজনী, ও রজনী, কি হলো তোমার? রজনী। টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে এসে রজনীর মুখে চোখে ছিটিয়ে দিল। রজনীর জ্ঞান ফিরল। সুরেশ জিজ্ঞাসা করল, কি ব্যাপার রজনী? হঠাৎ করে কি হলো তোমার? বলেই ওর নাড়ি চেপে ধরল। রজনী হাতটা ছাড়িয়ে নিতেই সুরেশ গম্ভীর স্বরে বলল, রজনী, আমি তোমায় কোনোদিনও অপমান করিনি। আজ এরকম অবিশ্বাসের কারণ জানতে পারি কি? প্রত্যেক দিন ছেলে মেয়ে নির্বিশেষে রোগী হয়ে আমার কাছে আসে। তাদের নাড়ি আমায় দেখতে হয়। তারাও যদি এমন করে তাহলে ডাক্তারি করবে কি করে? ও, তাহলে তুমি ডাক্তার হিসেবে আমার হাত ধরতে চাও? নাও ধরো, দেখো কি ডাক্তারি তুমি করতে পারো। এই বলে রজনী সুরেশের দিকে হাতটা বাড়িয়ে দিল। সুরেশ হেসে রজনীর নাড়ি ধরে বলল, ডাক্তার হিসেবে নাড়ি দেখতে চাই, কিন্তু একজন আদর্শ স্বামী হয়ে আমি তোমার হাত ধরতে চাই। ওসব কথা তুমি মুখে এনো না। তুমি তুমি অন্যত্র বিয়ে করো। আমায় তুমি এ জন্মে পাবে না। আমি যে আর পবিত্র নেই। পবিত্র অপবিত্রর বিচার তোমরা কেমন করো জানি না, কিন্তু আমি মানুষের মন থেকে পবিত্রতার বিচার করি, আর তুমি আজও পবিত্রই আছো। কেউ মানবে না যে। তুমি কি মানবে? আমার মানাতে কি যায় আসে? কেন? তুমি আর আমি যদি একে অপরকে ভালোবাসি তাহলে কার কি? এখানে তোমার আর আমার মানাটাই তো আসল। আমরা এই সমাজে থাকতে পারবো না। রজনী, একটা কথা বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য সবকিছু ছাড়তে পারি। সমাজকেও ছেড়ে দিতে পারি আমি। হ্যাঁ, তো সহজ না। সবাই তোমাকে কটু কথা বলবে। পিছনে ফিরলে অতি ক্ষমতাশালী ব্যক্তিকেও লোকে কুকুরের সঙ্গে তুলনা করে। তাই আমায় যে যাই বলুক আমার যায় আসে না। আর তোমাকেও নিজেকে এইভাবেই পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমি অত পারি না। পারতে হবে। সারা জীবন কি এভাবে থাকা যায়? আমি 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 তোমায় ছাড়া বেশি দিন এভাবে থাকতে পারবো না। আমি তো আর অন্য কারোর হব না বলো। তাহলে কেন পারবে না থাকতে? বরং তোমাকে অন্য কারোর হতে হবে। এই জন্মে এই সুরেশ মুখুজ্জে শুধু রজনীরই থাকবে। তোমায় আর এইভাবে দেখতে পারছি না। আমি চাই প্রত্যেক দিন আমি তোমার চুলে বেলফুলের মালা পরিয়ে দেব। শুধু বেল না, বেলফুলের মাঝে মাঝে একখানি করে গোলাপ থাকবে। তোমায় বেশ মানাবে। কপালে ছোট্ট লাল টিপ আর মাথায় চওড়া আমার নামের সিঁদুর। আর তোমার হাতের সেই শাখা পলা নোয়ার শব্দ হবে, যে শব্দ মায়ের হাতে হতো। মাকে অনেকের মাঝে যেমন চোখ বন্ধ করে চিনে ফেলতাম,
আমি আমি তোমাকেও সেইভাবেই চিনে ফেলব। রজনী সুরেশের মুখ চেপে ধরল, তার চোখে জল চলে এলো। এসব বলো না, এসব বলো না গো, এই স্বপ্ন যে বড় ছোঁয়াচে। সুরেশ ওর হাতটা চেপে ধরে বলল, চলো না রজনী, আমরা আমরা দুজনে মিলে সেই স্বপ্ন দেখি। আমি তো তোমার পাশেই আছি, তোমার ভয় কি? আর তোমার দিদি বাবা এরা যদি... বাবা কত আধুনিক তুমি জানো না। বাবা নারীদের সম্মান করেন, শিক্ষাদান করান, তিনি আমাদের পাশে থাকবেন। তুমি শুধু বলো, বাবা মানলে তুমি আমায় বিয়ে করবে তো? রজনী চোখ মুছে সুরেশের বুকে মাথা রেখে বলল, আমার লাল শাড়িটা এনে দিলে তবেই মানব। এই কথা শুনে সুরেশ হাসি মুখে রজনীকে নিজের আলিঙ্গনে লুকিয়ে ফেলল। রাত 10টা। রোজ জমিদার বাড়িতে এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ তার ব্যতিক্রম দেখা দিয়েছে। সুরেশের বাক্যবাণে জর্জরিত হয়ে পড়েছেন জমিদার চন্দ্রশেখর মুখুজ্জে। উনি যতই আধুনিক হন না কেন, একজন বিধবা মেয়েকে ছেলের বউ করে আনার মতো আধুনিকতা তার মধ্যেও ছিল না। বাধ্য হয়ে ছেলেকে তিনি আজ রজনীর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তবে যে ছেলে বিধবাকে বিবাহ করতে চায়, তার পক্ষে এই পরামর্শ না মানা কোনো বড় ব্যাপার নয়। তিনি বুঝতে পেরেছেন এখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে সুরেশ ভেবে উঠতে পারছে না যে কি করে তার আধুনিক বাবা মেয়েদের শিক্ষা দীক্ষা নিয়ে ভাবতে পারেন, কিন্তু মেয়েদের পুনর্বিবাহ নিয়ে ভাবতে পারেন না। রজনীকে সে এবারে কি বলবে? 1856 সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হলেও এ সমাজের মানুষদের মানসিকতা আজও পরিণত হয়নি, আর দীর্ঘদিন হয়তো হবেও না। এখন সুরেশের একমাত্র আশা ওর দিদি সরমা। সরমা ভাইয়ের থেকে 10 বছরের বড়, তাই দিদির থেকে বেশি সে সুরেশের জীবনে স্নেহময়ী মায়ের স্থান নিয়েছিল। আর কেউ থাকুক বা না থাকুক, ওর দিদি নিশ্চয়ই ওর পাশে থাকবে। সেদিন সন্ধেবেলার ঘটনা। সুরেশ চেম্বার থেকে বাড়ি ফিরে দেখল ওর দিদি সরমা এসেছে। বাবা আর দিদি দুজনের মুখেই অন্ধকারের ছায়া দেখে সুরেশ ভালো কিছু আশা করতে পারল না। সুরেশকে দেখে সরমা বলল, ভাই, বাবা এসব কি বলছে? তুই রজনীকে বিয়ে করতে চাস? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাইবো, এটাই তো স্বাভাবিক। এতে অবাক হওয়ার কি আছে? চুপ কর ভাই, বাবার সামনে এসব কি বলছিস? কেন? কি অপরাধ করেছি আমি? আর রজনী বা কি অপরাধ করেছে যে সারা জীবন আমাদের এভাবে কাটাতে হবে? তুই বুঝতে পারছিস না ভাই, রজনীকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ও যে বিধবা। তুই যদি সমাজের অমতে ওকে বিয়ে করেও আনিস, সারাক্ষণ কি ওকে পাহারা দিয়ে বসে থাকবি? তুই চলে গেলেই তো ওকে সবাই ছিঁড়ে খাবে। কেন? আমরা তো আইন বিরুদ্ধ কাজ করছি না। ভাই বোনের তর্ক সীমা লঙ্ঘন করে যেতে পারে এই ভেবেই চন্দ্রশেখর বাবু বলে উঠলেন, থামো তোমরা, আমার একটা কথা শোনো। সুরেশ, আমি তোমায় রজনীকে বিয়ে করার অনুমতি দিতে পারবো না, তবে একটা কথা দিতে পারি, তোমার অমতে অন্যত্র তোমার বিবাহের চেষ্টা আমি করব না। আজ এখানের মতো তর্ক শেষ করো। সরমা অধৈর্য হয়ে বলল, আজ আমার দেওরের বিয়েতে নিমন্ত্রণ জানাতে না আসলে তো এই ঘটনা আমি জানতেই পারতাম না। সুরেশ পুরো কথা শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, তোর দেওর মানে নরেন তো? হ্যাঁ। ওর তো বিয়ে হয়েছিল আগে। হ্যাঁ, ওর বউ তো 2 বছর হয়েছে মারা গেছে। খুব কষ্ট পাচ্ছে বেচারা একা একা থাকতে। ওর বৌদি আমি, মাতৃতুল্য হয়ে কি করে ওর এই যন্ত্রণা দেখব বল? কেন?
একজন মেয়ে হয়ে যেভাবে অন্য একজন মেয়ের যন্ত্রণা দেখছো, একজন মাতৃতুল্য দিদি হয়ে ভাইয়ের যন্ত্রণা দেখছো, সেইভাবেই দেওরের যন্ত্রণা দেখতে। কথা শেষ করে সুরেশ চলে গেল। ঘরে গিয়ে দৌড় আটকে এমন একটা কাজ করল যা পুরুষ মানুষদের করা একেবারেই সাজে না। মুখ চেপে ধরে বসে সে কেঁদে ফেলল। যে বাবা, যে দিদিকে সে সর্বদা নিজের পাশে অনুভব করত, আজ তারা ওর থেকে কত দূরে চলে গেছে। সুরেশ মনে মনে ভাবল, হে বিদ্যাসাগর মহাশয়, তোমার বিদ্যের সাগর হতে এ সমাজে এক ছিটে জল পড়লেও আজ হয়তো আমাদের জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না। পরের দিন ওদের বাগানে রজনীর সাথে সুরেশ দেখা করে সব বলল। রজনী সব শুনে বলল, আমাদের এ জন্মে হয়তো আর একসাথে থাকা হবে না। এ তো আমি হতে দেব না রজনী, তুমি আমারই থাকবে সারা জীবন। আমি অন্য ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। কি করবে তুমি? কাল আমি কলকাতায় যাচ্ছি, আমার বন্ধুর বাড়ি। কোন বন্ধু? ওই গোপালের বাড়ি? হ্যাঁ, ওর মা অসুস্থ, তাই আমায় ডেকে পাঠিয়েছে। ওর সাথে একটু আলোচনা করি। তুমি কবে ফিরবে? 2 তারিখ। তুমি তৈরি থেকো, পরের দিনই আমরা বিয়ে করব। মানে? 3 তারিখ দিদির দেওরের বিয়ে শুনলাম, খুব ভালো লগ্ন আছে ওই দিন। ওই দিন আমরা কলকাতায় গিয়ে বিয়ে করব। মানে আমরা পালিয়ে যাব? পলাতকের তকমা লাগাতে আমিও চাইনি, তবে আর কোনো উপায় নেই। আমরা পাপ করছি না তো? না, বরং এটা না করে আমরা যদি নিজেদের আত্মাকেই রোজ এভাবে কষ্ট দিই, তাহলে এর চেয়ে বড় পাপ হবে। তুমি 2 তারিখ বিকেলে যখন পুকুরে যাও স্নান সারতে, তখনই আমরা একসাথে স্টেশনের জন্য রওনা দেব। আমি সব ব্যবস্থা করে রাখব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করবে, কিছু নেবে না সঙ্গে, এক কাপড়ে আমরা এখান থেকে চলে যাব। রজনী খুব ভয় পেয়ে গেলেও সুরেশের সেই কথার মধ্যে এক ধরনের সাহস ছিল, যা প্রত্যেকটা মেয়ে তার ভালোবাসার মানুষের মুখে শুনতে চায়। পরদিন সুরেশ কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। কলকাতায় পৌঁছে গোপালের বাড়িতে ওর মায়ের চিকিৎসা করে প্রায় সুস্থ করে তুলল। একদিন 2 বন্ধু বিকেলে বারান্দায় বসে চা পান করছিল। সুরেশ তার সিদ্ধান্তের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করল গোপালের সাথে। গোপাল বলল, ভাই, যে যাই বলুক, আমি তোর সাথে রয়েছি, কিন্তু তুই যে বিয়ে করবি বলছিস, সেটা না হয় কলকাতায় এনে করে নিবি, কিন্তু থাকবি কোথায়? কয়েকদিন তোরা এখানে থেকে যাস, কিন্তু তারপর কি হবে? সে কথা আমিও ভেবেছি ভাই, কিন্তু আমার যে আর উপায় নেই। আচ্ছা, কোনো বাসা যদি কিনে নি, তোর চেনা জানা কেউ আছে? সুরেশ, তোর মাথা খারাপ? কলকাতায় বাড়ি কিনে কী লাভ হবে? তোর গ্রাম থেকে যে কেউ এসে হদিশ পেয়ে যাবে, আর এখানে এসে বৌদির অতীত জীবন সম্পর্কে জানিয়ে দিলে আর দেখতে হবে না। গ্রামের মতো না হলেও এ শহরও অতি আধুনিক হয়ে উঠতে পারেনি। তাহলে কি করা যায় গোপাল? ভেবে দেখছি। আগে চল একটু বাজারে যাই, বৌদির জন্য কিছু কিনতে হবে তো। সুরেশ আর গোপাল কলকাতার পথে পথে ঘুরে অনেক জিনিস কিনল। একটা লাল শাড়ি, কিছু গয়না, শাখা, পলা, নোয়া, সব কিছু। এসব কিনতে কিনতে রজনীর কথা খুব মনে পড়ল সুরেশের। এগুলো পরে ওকে কেমন লাগবে সেটাই ভাবছিল সুরেশ। এক কৌটো সিঁদুর কিনে সুরেশের চোখে জল এলো। কত দিনের স্বপ্ন আর কিছুদিনের মধ্যেই পুরো হবে। রজনী ওর স্ত্রী হয়ে ওর মনের সিংহাসনে সারা জীবনের জন্য বিরাজ করবে।
আগামীকাল সুরেশ রজনীর কাছে ফিরছে বলে জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছিল। এমন সময় গোপাল ঘরে এসে বলল, এ কি রে, বৌদির এই জিনিসগুলো নিয়ে যাচ্ছিস কেন? বৌদিকে নিয়ে তো এখানেই আসবি, এখানেই রেখে যা এগুলো। সে অভিমান করবে এগুলো না দেখলে। সাত করে বলেছিল লাল শাড়ি এনে না দিলে ও আমার সাথে আসবে না। খুব ভালোবাসিস না বৌদিকে? খুব। ও না থাকলে আমিও হয়তো থাকবো না। আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ওর অনুপস্থিতিতে একদিনও যেন আমায় বাঁচতে না হয়। বাজে কথা রাখ, এটা ধর। এইসব কি? এত চাবি নিয়ে কি করব? এটা তোর নতুন বাড়ির চাবি। কি? অবাক হয়ে প্রশ্ন করল সুরেশ। গোপাল সুরেশের কাঁধে হাত রেখে বলল, এলাহাবাদে আমার একটা বাড়ি আছে, তোরা ওখানে উঠে যা। ওখানে তোরা ধরা পড়বি না। বড় বাড়ি, নিচের ঘরে তুই চেম্বার করে নিতে পারবি। এটা তোর বিয়েতে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। তবে বৌদির জন্য একটা বেনারসি কিনেছি, বৌদিকে আসলে ওটা দেব। লাল টুকটুকে বেনারসি আর তোর ধুতি পাঞ্জাবি আমি সব ব্যবস্থা করে রেখেছি। সুরেশের চোখে জল চলে এলো। বন্ধুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ওরে পাগল, কাঁদিস নে। তুই আগের জন্মে আমার ভাই ছিলি, তাই তো তোর প্রতি আমার বড় টান। আমি থাকতে তোর কোনো ভয় নেই। যা, বৌদিকে কাল নিয়ে আয়। 3 তারিখ আমি তোদের বিয়ে দেব এই বাড়িতেই। সুরেশ অতি আনন্দে গ্রামে ফিরল। রজনীর সাথে দেখা হলো না, তবে বিকেলে নিশ্চয়ই রজনী পুকুর পাড়ে ওর জন্য অপেক্ষা করবে। আজ সুরেশের বুকের ধুকপুকুনি যেন ক্রমাগত বেড়ে যাচ্ছিল। বারবার রজনীর মুখটা ওর চোখের সামনে ভাসছিল। আজ ঘড়ির কাঁটার গতি খুব মন্থর, যেন বিকেল হতেই চায় না। অনেক অপেক্ষার পর বিকেল হতেই সুরেশ বাড়ি থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ওর জামাইবাবু এসে পড়ল। আরে শালা বাবু, কোথায় যাচ্ছ? সুরেশ ঢোক গিলে বলল, আপনি কখন এলেন? এই তো তোমার সামনেই ঢুকছি, চলো ভেতরে, আবার কাজবাজ পরে হবে। অগত্যা জামাইবাবুর কথা মেনে সুরেশ বাড়ির ভিতরে গেল। কথাবার্তা সবকিছু নিয়ে যখন 30 মিনিট কেটে গেল, তখন সুরেশ গলা ঝেড়ে বলল, জামাইবাবু, আমি এখন আসি, একটু কাজ আছে। সে কি, তুমি আমার সাথে যাবে না? আমি তো বাবা আর তোমায় নিয়ে যেতে এলাম, কাল ভাইয়ের বিয়ে তো। বাবা যাক, আমার হবে না। আপনি বাবার সাথে কথা বলে নিন, আমি এখন এলাম। সুরেশ বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছে রজনী কি এতক্ষণ অপেক্ষা করতে পারবে? যদি ও বাড়িতে চলে যায় তাহলে সুরেশ কি করবে? এতক্ষণ ওকে অপেক্ষা করানো ঠিক হয়নি। আজ যাই হয়ে যাক, রজনীকে আজ ও নিয়ে যাবেই। দরকার হলে বাড়ি থেকে হাত ধরে টেনে নিয়ে যাবে। যে যা বলুক ও পরোয়া করে না। রজনীর বাড়ির কাছাকাছি আসতেই প্রচুর লোকজনের ভিড় দেখতে পেল। প্রথমে বুঝতে পারল না, তারপর দূর থেকে রজনীর বাবাকে ছুটে আসতে দেখে সুরেশের মনে হলো রজনী কি ওর বাবাকে সব বলে দিয়েছে, তাই এত হইচই। কিন্তু উনি সামনে এসে যা বললেন সেটা শুনে সুরেশের মনে হলো ও সমুদ্রের তীরে দাঁড়িয়ে রয়েছে, আর হঠাৎ একটা ঢেউ এসে ওর পায়ের নিচ থেকে বালি নিয়ে চলে যাচ্ছে। রজনীর বাবা হাঁফাতে হাঁফাতে বললেন, তোমার কাছে যাচ্ছিলাম বাবা, দেখো না মেয়েটা কেমন মাটিতে পড়ে আছে,
সবাই বলছে ও নাকি মরে গেছে। একবার একবার তুমি দেখো না বাবা, একবার দেখো। সুরেশ কি বলবে বা কি করবে বুঝতে পারল না। ওকে একদল লোক ঠেলে ঠেলে রজনীর কাছে পুকুর পাড়ে নিয়ে গেল। সুরেশ দেখল রজনীর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে আছে। সুরেশ রজনীর পাশে বসে ওর হাতটা তুলে নাড়ি খোঁজার চেষ্টা করল, নাকের তলায় আঙুল রাখল, কিন্তু ও যা খুঁজতে চাইছিল সেটা পেল না। সুরেশ রজনীকে বুকের কাছে টেনে নিয়ে এত নম্রভাবে রজনীকে ডাকল যেন রজনী ঘুমোচ্ছে, জোরে ডাকলে চমকে উঠবে, তাই আস্তে আস্তে ঘুম ভাঙাচ্ছে। এই রজনী, ওঠো, কি হয়েছে? কতবার তোমাকে বলেছি না, না খেয়ে থেকো না, মাথা ঘুরে পড়লে তো সেই। ওঠো এখন, ওঠো। সুরেশকে দেখে সবাই অবাক হয়ে গেল। সবাই বুঝতে পেরেছে রজনী আর নেই। সুরেশ গ্রামের লোকেদের দিকে চেয়ে বলল, এই একটু একটু জল এনে দাও তো, ওর মুখে চোখে জল দিতে হবে, জ্ঞান হারিয়েছে ও। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, কি ডাক্তার আপনি? স্পষ্ট দেখছি মেয়েটি মরেছে, আর আপনি বলছেন জল দিলে উঠি পড়বে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সুরেশ। সুরেশের মনটা চিরে যেন দুভাগ হয়ে গেছে। একদিকে একজন ডাক্তার, সে বুঝেছে যে রজনী আর বেঁচে নেই, কিন্তু অন্যদিকে একজন প্রেমিক, সেও বুঝেছে যে রজনী আর বেঁচে নেই, কিন্তু সে সেটা মানতে পারছে না। ইতিমধ্যে সেখানে জমিদার মশাই চলে এসেছেন। গ্রামের সবাই জানত সুরেশ আর রজনী ছোটবেলার বন্ধু, তাই সুরেশের রজনীর জন্য ভেঙে পড়াটা কারুর মনে কোনো প্রশ্ন জাগায়নি। রজনীর শেষ কৃত্যের আয়োজন করা হলো, কিন্তু সুরেশকে সেই পুকুর পাড় থেকে উঠানো গেল না। রজনীর মৃতদেহ কোলে নিয়ে সুরেশ ঠায় বসে রইল। কিছুক্ষণ পর রজনীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। সুরেশ রজনীর দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা করতে হলো বলে এত রাগ করলে রজনী? কথাটা শেষ করেই রজনীর দিকে কিছু একটা লক্ষ্য করে চমকে উঠল সুরেশ। রজনীর দাদারা সবাই মিলে রজনীকে শ্মশানে নিয়ে গেল। সুরেশ দূর থেকে রজনীকে দেখছে। কাঠের চিতায় ওকে শোয়ানো হলো। রজনীর ওপরে কিছু কাঠ রাখা হলো। রজনীর বাবা কাঁদতে কাঁদতে মুখাগ্নি করলেন। সব শেষে রজনীর চিতায় আগুন দেওয়া হলো। সুরেশের সামনে দাউ দাউ করে জ্বলতে লাগলো ওর রজনী। সুরেশের মনে পড়ল পুরনো কিছু কথা। রজনীর তখন 14 বছর বয়স। ভূত চতুর্দশীর দিন রজনী জমিদার বাড়ির দৌড়ে দৌড়ে ঘি বাতি দিচ্ছিল। এমন সময় রজনী হাতে একটু ছ্যাঁকা খায়। সুরেশ সামনেই ছিল। সঙ্গে সঙ্গে সে রজনীর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বলেছিল, উফ, হাতে পায়ে লক্ষ্মী একেবারে, দেখে কাজ করতে পারো না? এখনই ডাক্তারবাবুর এই অবস্থা, পরে সত্যিকারের যখন পূর্ব তখন কি করবে? সত্যিকারের পূর্বে মানে? মানে আবার কি, হিন্দু মেয়ে মরলে তো পুড়তেই হবে। সুরেশ রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে বলল, তোমার বাজে কথা শোনার আমার সময় নেই রজনী। নিজের ঘরে ঢুকে মুখ ভার করে বসে রইল সুরেশ। অমনি হঠাৎ রজনী পিছন দিক দিয়ে ওর গলা জড়িয়ে বলল, হেই, রাগ করো কেন? জন্মেছি যখন মরতে তো হবেই। তুমি যে কত বাস্তববাদী, তাও এইরকম বাচ্চাদের মতো আচরণ করো কেন? হ্যাঁ? সুরেশ রজনীর হাত ধরে টেনে
নিজের কোলে বসিয়ে বলেছিল, যে যতই বাস্তববাদী হোক, তার প্রিয় মানুষের মৃত্যুর কথাই শিউরে উঠবেই। এখন যদি আমি মরে যাই তাহলে? হেই হে, এইসব একদম বলবে না। দেখলে তো কেমন লাগে। রজনী সুরেশের কাঁধে মাথা নুইয়ে বলেছিল, ভগবান করুক সেই দিন আমায় যেন দেখতে না হয়, তোমার আগে যেন ভগবান আমাকেই নিয়ে নেয়। সুরেশের চোখে জল। সামনে ওর রজনী আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবাই চলে যাচ্ছিল। রজনীর এক দাদা আর দুজন ডোম শুধু চিতার সামনে বসেছিল। দূর থেকে সুরেশের মনে হলো রজনীর দাদা পেঁচায় বিরক্ত হচ্ছে, যেন ইচ্ছে করেই বোন পুড়তেও বেশি সময় নিয়ে নিচ্ছে। সুরেশ ওর কাছে গিয়ে বলল, তুমি যাও, আমি এখানে আছি। রজনীর দাদা উত্তরে বলল, আচ্ছা ভাই, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি আসছি। রজনীর দাদা চলে গেল। ডোমেদেরও সুরেশ যেতে বলল। গ্রামের জমিদারের ছেলে, কেউ তার কথা অমান্য করতে পারে না। রজনীর চিতার কাছে বসে সুরেশ নিজের ব্যাগ থেকে লাল শাড়ি আর সিঁদুর বের করল। রজনীর চিতার কাছে গিয়ে সুরেশ বলল, রজনী, তুমি বলেছিলে এই শাড়ি আনলে তুমি আমার সাথে যাবে। নাও নাও, আমি 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 এনেছি তোমার শাড়ি। তুমি তো আর আমার সাথে আসতে পারবে না। আমায় বরং তোমার কাছে নিয়ে নাও, আমায় নিয়ে নাও তোমার কাছে। ক্রমে আগুনের তেজ হ্রাস পাচ্ছিল। রজনীর সঙ্গে সঙ্গেই ওদের দুজনের একসাথে থাকার স্বপ্নটাও ভস্মে পরিণত হলো। বেশ কয়েকদিন কেটেছে। জমিদার বাবুর সাথে তার ছেলের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। সুরেশ এই কয়দিন নিজের মতো খাতায় কি সব লিখত, আঁকত, কেমন যেন পাগলের মতো আচরণ করত। হঠাৎই একদিন সুরেশকে সকাল থেকে খুঁজে পাওয়া গেল না। সুরেশের দিদি সরমা চলে এসেছে ওই দিনেই। জমিদার বাবু ছেলেকে একা সামলাতে না পেরেই মেয়েকে ডেকে পাঠিয়েছিলেন। সারা সকাল খোঁজার পরেও সুরেশকে পাওয়া গেল না। বিকেলবেলা সুরেশ হাতে একটা ব্যাগ নিয়ে ফিরে এলো। সরমা সুরেশকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে বলল, কিরে শেবু, কোথায় চলে গেছিলি? আমাদের কি চিন্তা হয় না বল? একটা কাজের জিনিস দরকার ছিল, সেটাই আনতে গেছিলাম দিদি। একটু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। সরমা আঁচল দিয়ে নিজের চোখ মুছে বলল, যা, মুখ হাত পা ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। সুরেশ কোনো কথা না বলে ঘরে চলে গেল। সরমা খাবার নিয়ে ঘরে ঢুকল। সুরেশ মাথা নিচু করে কি সব লিখছিল। সরমা বলল, শেবু, একটু খেয়ে নে, কাল কাজ করিস। কাল আর কাজ করতে পারবো না। কি বললি? কিছু না তো, বলছি আজ তুমি একটু খাইয়ে দেবে। সরমার চোখে জল চলে এলো। ভাই তার বড় আদরের। শখ করে ভাইয়ের নাম রেখেছিল শেবু। বিয়ের পরেই ভাই দিদি চলে যাওয়াতে এমন কেঁদেছিল যে সবাই ভেবেছিল ভাই বুঝি কেঁদে কেঁদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আজ সেই ভাই নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছে। ওর মনের অবস্থার কথা ভেবে শিউরে উঠল সরমা। ভাইকে খাইয়ে দিতে দিতে বলল, আমরা মস্ত ভুল করলাম ওই মেয়েটার প্রতি। কার প্রতি? রজনীর প্রতি। কেন? ওর সাথে বিয়ে দেব না বলেছিলাম যে, পরে সত্যিই মনে হয়েছিল একজন ছেলের বউ মরলে যদি বিয়ে দেওয়া যায়, তাহলে মেয়ের বর মরলে কেন বিয়ে দেওয়া যাবে না? কি দোষ করেছে মেয়েরা?
মেয়ে বলেই হয়তো দোষ। কিন্তু রজনীর হঠাৎ হার্ট অ্যাটাক এলো কি করে? বাচ্চা মেয়ে। কে বলল ওর হার্ট অ্যাটাক হয়েছিল? অবাক হয়ে প্রশ্ন করল সুরেশ। সরমা বলল, কেন, গ্রামের সবাই, বাবাও বলেছে। সেটা সত্যি নয় দিদি, পরে সব জানতে পারবে। কি জানতে পারবো ভাই? কিছু না। সেই রাতে সরমা ভাইয়ের ঘরেই থেকে গেল। পরদিন সকালবেলা সরমা সুরেশের ঘর থেকে বেরিয়ে মুখ হাত পা ধুয়ে নিচে রান্নাঘরে চায়ের জল বসালো। আজ বেশি করে এলাচ দিয়ে ভাইয়ের জন্য চা বানাবে সরমা। এমন সময় হঠাৎ ভাইয়ের ঘর থেকে তীব্র যন্ত্রণায় ভরা আর্তনাদ শুনতে পেল সরমা। সরমা ছুটে সুরেশের ঘরের দিকে গেল। ততক্ষণে আর্তনাদ আরো বাড়ছে। সুরেশ যেন আস্তে আস্তে জ্বলে যাচ্ছে আর ততোধিক চিৎকার করছে। সুরেশের ঘরের সামনে গিয়ে সরমা দেখল দরজা ভিতর থেকে বন্ধ। ততক্ষণে সবাই সুরেশের ঘরের সামনে জমা হয়েছে। ভাইয়ের মরণ আর্তনাদ আর সইতে পারল না সরমা। কান চাপা দিয়ে দরজার সামনে বসে পড়ল। জমিদার বাবু চাকরদের উদ্দেশ্য করে বললেন, ওফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কে? দরজাটা ভাঙ। চাকররা দরজায় ধাক্কা মেরে চলল আর ওপাশ থেকে সুরেশের আর্তনাদও বেড়ে চলল। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দরজা ভেঙে দুজন ঘরে প্রবেশ করল। সঙ্গে জমিদার বাবু আর সরমাও প্রবেশ করল। ওরা সবাই হতবাক হয়ে দেখল সুরেশ জানলার শিক ধরে দাঁড়িয়ে চিৎকার করছে আর ওর মুখ থেকে রক্ত আর কিসব যেন গলে গলে বেরিয়ে মাটিতে পড়ছে। কিছুক্ষণের জন্য কেউ নিজের জায়গা থেকে নড়তে পারল না। তারপর জমিদার বাবুর কড়া নির্দেশে সবাই সম্বিত ফিরে পেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারকে খবর দাও। দৌড়ে দুজন চাকর বেরিয়ে গেল। সরমা সুরেশের সামনে আসতেই মাটিতে লুটিয়ে পড়ল সুরেশ। সরমা চিৎকার করে সুরেশের কাছে গিয়ে বসে ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করল। কি ভাই, এমন করছিস কেন? কি হয়েছে, কি হয়েছে ভাই? কিন্তু সুরেশের রক্ত মাখা নিথর দেহটা আর নড়ল না। কি হয়েছে? ও কথা বলছে না কেন? ও কথা বলছে না কেন? সুরেশের সেই দিনই মৃত্যু হয়। আসলে সুরেশকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন সুরেশ অ্যাসিড আনতে গিয়েছিল এবং তার পরদিনই ওই অ্যাসিড পান করে আত্মহত্যা করল। ওই অ্যাসিড পান করার ফলেই সব গলে গলে সুরেশের মুখ দিয়ে মাটিতে পড়ছিল। অনেক যন্ত্রণা পেয়ে সুরেশেরও মৃত্যু হল। সুরেশের মৃত্যুর পর গ্রামের যারা একটু শিক্ষিত ব্যক্তি তারা বলল, এ আবার কেমন ডাক্তার, নিজেই আত্মহত্যা করলো? জমিদারের ছেলে মুখ ডোবালো আর একে দিয়ে কিনা আমরা চিকিৎসা করাতাম। গ্রামের যারা নিম্নবর্গীয় অশিক্ষিত লোক তারা আবার সমালোচনা শুরু করলো এই বলে যে সুরেশ আর রজনীর নাকি নোংরা সম্পর্ক ছিল, তাই রজনী মরার পর সুরেশ নিজেও মরল। মনে হলো একবার গিয়ে এই মানুষগুলোকে বলি যে সম্পর্কে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না, কেউ কারুর জন্য সামাজিক পারিবারিক বন্ধন ভেঙে দিতে পারে, কেউ চলে গেলে তাকে ফিরে পাওয়ার চেষ্টায় নিজের প্রাণ ত্যাগ করতে পারে, সেই সম্পর্ককে কি সত্যি নোংরা বলা চলে? সুরেশের মৃত্যুর পরদিন প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। প্রচণ্ড হাওয়ায় ঘরের জিনিস এদিক ওদিক পড়ে যেতে লাগলো। সরমা তাড়াতাড়ি সুরেশের ঘরে গিয়ে জানলা বন্ধ করে ঘরে ছড়ানো কাগজপত্রগুলো গুছিয়ে রাখছিল। এমন সময় ওর হাতে পড়ল সুরেশের একটা খাতা। সরমা খানিকটা কৌতূহল বশেই খাতাটা খুলল। প্রথম পাতায় খুব সুন্দর হাতে আঁকা ছবি। ছবিটা সুরেশের আঁকা রজনীর ছবি। পরের পাতাগুলোতে রজনীর প্রতি সুরেশের ভালোবাসার কিছু কথা লেখা।
যা ভাই বেঁচে থাকলে লজ্জায় কিছুতেই পুরোটা পড়তে পারতো না সরমা, কিন্তু আজ পুরোটা পড়ে কেঁদে ফেলল। এত ভালোবাসতো সেবু রজনীকে। চোখের জল মুছে বলল সরমা। তার পরপর কিছু পাতা ফাঁকা, তারপর লেখা আছে, আজ রজনী বলেছে বাবা আর দিদি রাজি হলে ও আমায় বিয়ে করবে। আবার কিছু পাতা ছেড়ে লেখা, বাবা আর দিদি বুঝল না, ওরা সবাই আধুনিকতার মুখোশের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রেখেছিল। কোনো দিন আমি ওদের ক্ষমা করব না। পাতা উল্টালো সরমা। এবারে লেখা আছে, আজ গোপালকে সব বললাম, ও কিছু ব্যবস্থা করবে বলল। আবার পাতা উল্টে দেখল, আজ রজনীর জন্য শাঁখা, পলা, নোয়া, সিঁদুর আর লাল শাড়ি কিনেছি। ওকে বিয়ে করে ওর ওই সুন্দর রূপটা যে কবে দেখতে পাবো, আর অপেক্ষা করতে পারছি না। সরমার বুক ঢিপ ঢিপ করছে। ভাই কি লিখেছে? ভাই কি তাহলে বিয়ে করতে যাচ্ছিল রজনীকে? পাতা উল্টে পড়া শুরু করল। সামনের 3 তারিখ রজনীকে কলকাতায় গোপালের বাসায় বিয়ে করব। 2 তারিখ আমি গ্রামে ফিরে রজনীকে নিয়ে কলকাতায় চলে আসব। বিয়ের পর গোপাল ওদের এলাহাবাদের বাড়িটায় আমাদের থাকতে বলেছে। ওটা নাকি আমার বিয়ের উপহার, কিন্তু আমি ঠিক ওর ঋণ শোধ করে দেব। গোপাল, তুই সত্যি আমার ভাই। নিজের দিদি যা বুঝল না তা কত সহজে বুঝে গেলি তুই। পরের খানিক পাতা খালি, তারপর কাঁপা কাঁপা অক্ষরে লেখা কয়েকটা লাইন। আমায় না নিয়ে চলে গেছে সে ওই দূর আকাশে। চাঁদ তারার কাছে চলে গেছে সে। একবারও কি ফিরে চেয়েছিলে? হয়তো বা ডেকেছিলে, আমি ছিলাম হয়তো বিভোর ঘুমের মাঝে। এর পরের পাতায় লেখা রয়েছে কিছু কথা। আমি মন থেকে কিছুতেই দূরে সরাতে পারছি না। রজনীকে সেদিন কোলে নিয়ে মনে হয়েছিল ওর গলায় হালকা আঙুলের দাগ রয়েছে। তখন অতটা ভাবিনি, তবে আজ মনে হচ্ছে ওর মৃত্যু স্বাভাবিক ছিল না। কেউ ওকে গলা টিপে মেরেছে। রজনীর শত্রু তো কেউ ছিল না। ওকে কেউ কেন মারবে? নিশ্চয়ই ও আমাকে ভালোবাসে বলে ওকে কেউ হত্যা করেছে। আর সে কে, সেটা আমি অনুমান করতে পারি। রজনীর মৃত্যুর দিন আমি কলকাতা থেকে ফিরেছি। সেই দিন বিকেলে রজনীকে নিয়ে চলে যাব বলে রজনীকে পুকুর পাড়ে অপেক্ষা করতে বলেছিলাম। বিকেলে সবে বেরোতে যাব, তখনই হঠাৎ জামাইবাবু এসে আমায় বেরোতে দিল না। আমার সাথে অনেক কথা বলছিল, কিন্তু তখন বাবা কোথায় ছিল? সরমা কাঠ হয়ে রইল। চোখ থেকে নিঃশব্দে জল পড়ছে। সরমা পাতা উল্টে দেখল সুরেশের শেষ লেখা। রজনী, অনেক চেষ্টা করেও পারছি না তোমাকে ছেড়ে থাকতে। লোকে আমাকে ভীরু কাপুরুষ বলুক, তাতে আমার যায় আসে না, কিন্তু এই জীবন আমি আর রাখতে পারছি না। এই জীবনে যখন তোমার সাথে আমার মিলন হবার নেই, তাহলে এই জীবন রেখে আমার কি লাভ? আমি আসছি তোমার কাছে। সরমা বুকের মধ্যে খাতাটা চেপে ধরে তীব্র আর্তনাদ করে কাঁদতে থাকল। জমিদার মশাই মেয়ের আর্তনাদ শুনে ছুটে এলেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? বলে উনি মেয়ের মাথায় হাত দিতেই সরমা মাথা থেকে হাত সরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, রজনীকে কে মেরেছে বাবা? রজনী খুন হয়েছে নাকি? সেটা তো তুমি ভালো করে জানবে। আমি কি করে? জমিদারের কথা শেষ না হতে দিয়েই সরমা ওর বাবার হাতে খাতাটা দিয়ে বলল, ভাইয়ের কাজ মিটলেই আমি চলে যাব, তারপরে বাড়িতে আমি আর আসবো না।
বলে ঘর থেকে প্রস্থান করল। রাত তখন কটা বাজে সরমা জানে না। চুপচাপ নিজের ঘরে বসে ভাইয়ের ছবি বুকে চেপে কাঁদছিল। হঠাৎ সরমার দরজায় আঘাত করে জমিদার বাবু বলল, মা, একবার দরজাটা খোল মা, আমি খাতাটা পড়েছি। বিশ্বাস কর, আমি কিছু করিনি মা, একটা বার আমার কথা শোন। সরমা দাঁতে দাঁত চেপে বসে রইল, কোনো সাড়া শব্দ করল না। ওপাশ থেকে জমিদার বাবুর গলা ভেসে এলো, আমি রজনীকে কিছু বলিনি মা, আমি যে ওকে বড় ভালোবাসতাম। সুরেশ ভুল বুঝলেও তুই তো তোর বাবাকে চিনিস। এতদিন তো তাই জানতাম যে তোমায় আমি চিনি, কিন্তু কিন্তু আজ দেখলাম চেনাটা ভুল হয়েছে। জমিদার বাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর বললেন, তোরা দুজনেই আমাকে ভুল বুঝলি মা, দুজনেই ভুল বুঝলি। বলতে বলতে চলে গেলেন। ছেলে মেয়ের দেওয়া আঘাত জমিদার বাবু সহ্য করতে পারলেন না। পরদিন সকালে জমিদার বাবু তীব্র অভিমানে হয়তো আর ঘুম থেকেই উঠলেন না। অর্থাৎ সরমা পুরোপুরি অনাথ হয়ে গেল। কিন্তু কিছুদিন পরেই রজনীর মৃত্যু রহস্য পুরো পরিষ্কার হয়ে গেল সরমার কাছে। ওদের কাজের লোক দুটি ঝি ওকে জানালো রজনীর বাড়িতে ওর এক বোন কাজ করে। সে বলেছে রজনীর সাথে সুরেশের প্রেমের কথা রজনীর বাড়ির লোকেরা কিছুটা আন্দাজ করেছিল, আর কোনোভাবেই সেই কথাটা রজনীর শ্বশুরবাড়ির লোকেদের ওরাই জানিয়ে দিয়েছিল। রজনীর মৃত্যুর দিন ওর বাড়িতে ওর দেওররা এসে বলেছিল ওদের দাদার বিধবা অন্য কারো সাথে নষ্টামি করে সুখে থাকবে, এটা ওরা কিছুতেই মেনে নেবে না। আর তারপরেই রজনীকে ওর বাড়ির পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। দুয়ে দুয়ে চার করতে সময় লাগলো না সরমার। তার মানে সুরেশ ঠিক বলেছিল, রজনীর মৃত্যু স্বাভাবিক ছিল না, কিন্তু তার জন্য দায়ী ওদের বাবা ছিল না। সত্যি দুই ছেলে মেয়েই বাপকে ভুল বুঝেছিল। বাবা আর ভাইয়ের কাজ মিটিয়েও সরমা শ্বশুর বাড়ি ফেরত যায়নি। এত বড় জমিদারি বাবার আর ভাইয়ের মৃত্যুর পর ওকেই তো দেখতে হতো, তাই সরমা আর ওর স্বামী এই বাড়িতেই রয়ে গেল। সরমা প্রত্যেক দিন সন্ধ্যায় কিছুটা সময় ওর ভাই সেবু অর্থাৎ সুরেশের ঘরে বসে কাটাত। কিন্তু এই কয়দিন সন্ধ্যায় একটা নির্দিষ্ট সময় সরমার মনে হতো ভাইয়ের ঘরটা যেন একটু বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের মনের ভুল ভেবে রোজ সরমা এড়িয়ে যেত, কিন্তু আজ সরমা নিজের চোখে একটা বীভৎস দৃশ্য দেখল। সন্ধ্যায় উল কাঁটা হাতে সরমা সেবুর ঘরে ঢুকতেই ওর খাটের পাশে জানলায় চোখ পড়ল সরমার। সরমা দেখল একজনের বীভৎস অর্ধগলিত মুখ জানলা দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। সরমার স্নায়ুর ওপর ভালো দখল ছিল, তাই হয়তো ও চিৎকার করল না, কিন্তু ভয়েতে একবার চোখ বুজে নিল। তারপর চোখ খুলতেই দেখল জানলাটা ফাঁকা, কেউ কোথাও নেই। সঙ্গে সঙ্গে সরমার ঠান্ডা লাগলো। মনে হলো একটা ঠান্ডা শীতল জলো হাওয়া ওর কানের পাশ দিয়ে বয়ে চলে গেল। সেদিন রাতে সরমা ঠিক করল ও ওর ভাইয়ের ঘরেই শোবে। চুপচাপ ভাইয়ের খাটের ওপর বসে জানলার দিকে মুখ করে এক দৃষ্টে চেয়ে রইল। রাত বাড়তে থাকল। সরমার চোখে আস্তে আস্তে ঘুমের ছায়া দেখা দিল। একসময় সরমা ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা আবছা গঙ্গানির আওয়াজে সরমার ঘুম ভাঙল। যেন কেউ কথা বলতে পারছে না, কিন্তু আপ্রাণ চেষ্টা করছে কথা বলার।
আস্তে আস্তে সেই গোঙানির শব্দটা পরিবর্তিত হলো একটা চিৎকারে। যেন কারো গায়ে আগুন লেগেছে, আর কিছুতেই সেই আগুন নিভিয়ে উঠতে পারছে না সে। সরমা উঠে তাড়াতাড়ি খাট থেকে নেমে জানলার দিকে মুখ বাড়িয়ে দেখল কেউ যেন বাগানে দাঁড়িয়ে রয়েছে। খুব আবছা, কিন্তু স্পষ্ট অনুভব করা যাচ্ছে যে দাঁড়িয়ে রয়েছে সেই মুখ দিয়ে সেই অদ্ভুত আওয়াজটা করছে। সরমা আর অপেক্ষা করল না, দৌড়ে বাগানে গেল। বাগানের একটা বেলগাছের সামনে এখনো সেই অবয়বটা দাঁড়িয়ে আছে। তার গোঙানি এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সরমা। তাড়াহুড়োতে কোনো আলো আনেনি সঙ্গে সে, তাও চাঁদের আলোয় কেউ যে একজন বেলগাছ ধরে দাঁড়িয়ে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সরমা ঢোক গিলে জিজ্ঞাসা করল, তুমি কে? অবয়বটির গোঙানি বন্ধ হলো। তারপর অদ্ভুতভাবে একটা আওয়াজ করতে শুরু করলো, যেন মনে হচ্ছে কেউ বমি করছে। সরমা দৌড়ে অবয়বটির দিকে ছুটে যেতে গিয়ে পায়ে কিছু একটা লেগে মুখ থুবড়ে পড়ে গেল। সরমার মাথায় চোট লাগলো। সরমা নিজেকে সামলে মুখ তুলে দেখল সামনে কেউ নেই। বেল গাছের নিচে চাঁদের আলো পড়েছিল, যেখানে কিছুক্ষণ আগে অবধি একজন কষ্ট পাচ্ছিল, কিন্তু এখন সে কোথায়? সরমা উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু না, কোথাও কেউ নেই। কি মনে হতে সরমা সুরেশের ঘরে জানলার দিকে তাকিয়ে দেখল, আর সঙ্গে সঙ্গে তার হাড় হিম হয়ে গেল। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল একজন ওই জানলার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টির নিচে সরমাকেই দেখছে। সরমার সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেল। সরো, কি হয়েছে তোমার? সকালে সরমার জ্ঞান ফিরল স্বামীর ডাকাডাকিতে। সরমা চোখে মুখে জলের অনুভব করল। চোখ খুলে দেখল সে বাগানেই বেলগাছের সামনে শুয়ে আছে। ওর সামনে দুজন ঝি আর স্বামী। সরমা উঠে বসতেই স্বামী জিজ্ঞাসা করলেন, কি হলো, এখানে এলে কি করে? ভোরবেলায় পুজোর ফুল তুলতে এসেছিলাম, আর তখনই মাথাটা ঘুরে গেল। তারপর আর কিছু মনে নেই। ফুল তুলতে? তা ফুলের পাত্র নেই তো সঙ্গে? ফুলের পাত্র নিয়ে আসিনি, তাই নেই। কোচরে ফুল নিয়ে যাই আমি। যাই হোক, আমি এখন ঘরে যাব। বেশি কথা বলতে ভালো লাগছে না আমার। কথা শেষ করে সরমা চলে গেল। সারা দিন আজ সরমা ভাবতে থাকলো ও যা দেখেছে সেটা কি সত্যি না স্বপ্ন। কিন্তু যদি সেটা স্বপ্ন হতো তাহলে কি ওকে বাগানে পাওয়া যেত? সরমা মনে মনে ঠিক করল আজ আবার ও ভাইয়ের ঘরেই থাকবে। যা দেখেছে কতটা সত্যি সেটা ওকে জানতেই হবে। আজ রাতে সরমা জানলার সামনে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। ওর কিছু একটা সন্দেহ হচ্ছে, যেটা ঠিক না ভুল আজও জানতে চায়। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কেউ কোথাও নেই। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে শীতল একটু হাওয়ার সাথে বেল ফুলের গন্ধ সরমার নাকে আসছে। একটু একটু ঘুম পাচ্ছিল, কিন্তু আজ সরমা কিছুতেই ঘুমোবে না। এক মনে গলার সোনার হার নিয়ে এদিক ওদিক করছিল সরমা। এবার একটু বেশি টান পড়াতে হারটা গলা থেকে খুলে মাটিতে পড়ে গেল। আজ লণ্ঠনের আলো জ্বলছিল জানলার সামনে। সেই আলোতেই সরমা তৎক্ষণাৎ নিচু হয়ে হারটা খুঁজে হাতে নিয়ে উঠে দাঁড়াতেই দেখল জানলার সামনে ঠিক ওর দিকেই তাকিয়ে সেই বিভৎস মূর্তি। সরমা এক ঝটকায় পিছিয়ে গিয়ে খাটের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হাত পা ঠকঠক করে কাঁপছিল। মূর্তিটা একজন পুরুষ মানুষের।
ভয়ানক সেই মূর্তির নাকের নিচ থেকে বুক পর্যন্ত যেন কেউ গলিয়ে দিয়েছে। সরমা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ ওই মূর্তিটা আবার সেই রকম গোঙানি শুরু করলো। ভয়ানক যন্ত্রণায় যেন কেউ চেঁচিয়ে সাহায্য চাইছে। সরমা এবারে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মূর্তিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, শিবু। মূর্তিটা চুপ করে গেল। লণ্ঠনের হলুদ আলোতে সরমা দেখল মূর্তিটার চোখে জল চিকচিক করছে। সরমা কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞাসা করল, ভাই ভাই তোর কি কষ্ট হচ্ছে? তুই কি চাস বল। মূর্তিটা জানালার শিক ধরে মাথা নাড়ল আর গোঙানির শব্দ করে যেন কেঁদে উঠল। কি হয়েছে ভাই? বল না কেন তুই মুক্তি পাসনি? কি চাই তোর? মূর্তিটা এক দৃষ্টে ঘরের একটা কোণে তাকিয়ে রইল। ও নজর অনুসরণ করে সরমা দেখল জল ভরা কুঁজো রয়েছে ওখানে। সরমা দৌড়ে কুঁজো থেকে মাটির গ্লাস ডুবিয়ে জল নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই হঠাৎ মূর্তিটা চেঁচিয়ে উঠল। সরমা চমকে হাত থেকে গ্লাসটা ফেলে দিল। সাথে সাথেই মূর্তিটা আবার অসহায়ভাবে গোঙাতে গোঙাতে কাঁদতে থাকল। সরমার বুকে যেন কেউ পাথর চাপা দিয়ে দিল। সরমা কেঁদে উঠে বলল, কি করে জল দেব? বলে যা ভাই, বলে যা। মূর্তিটা এবার সরমার পিছনের দেওয়ালে তাকালো। সরমা মুখ ঘুরিয়ে দেখল দেওয়ালে টাঙানো একটা শ্রীকৃষ্ণের ছবি। সরমা এবারে বুঝতে পারল। মুখ ঘুরিয়ে ভাইয়ের দিকে চাইতেই দেখল জানলাটা ফাঁকা, কেউ কোথাও নেই। সরমা জানলার সামনে গিয়ে বাগানে তাকালো, কিন্তু না, ওখানেও কেউ নেই। পরের দিন সকালে শ্রীকৃষ্ণের ছবিটা নামিয়ে ভালো করে পুজো করল, জল মিষ্টি দিয়ে ভরিয়ে দিল। এই ছবিটা ভাইয়ের খুব কাছের ছিল, আর সেটা সরমা জানত। এই ছবিটার পুজোতে ওর ভাইয়ের আত্মা চিরকালের জন্য শান্তি পাবে, এই ভেবেই সরমা নিশ্চিন্ত হল। সেদিন রাতেও সরমা ভাইয়ের ঘরে বসেছিল, জানলার দিকে তাকিয়ে ভাইয়ের কথাই ভাবছিল। হঠাৎ আবার সেই গোঙানির শব্দ ওর কানে এলো। সজাগ হয়ে বসে পড়ল সরমা। এবারেও বাগান থেকে সেরকম শব্দ আসছে। সরমা উঠে জানলা দিয়ে নিচে দেখল বেলগাছের নিচেই কেউ যেন গোঙাচ্ছে, আর মনে হচ্ছে যেন খুব বমি করছে। সরমা দৌড়ে ঘরের দরজার কাছে গিয়ে খিল খুলতে যাবে, তখনই হঠাৎ ওর জানলায় খুটখুট শব্দ হতেই পিছন ফিরে দেখল সেই ভয়ানক রূপে জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে ওর ভাই সেবু। সরমা এগিয়ে গিয়ে দেখল আজ যেন সেবুর নাকের নিচ থেকে পেট পর্যন্ত জ্বলে গেছে। ঘরে একটা বিকট পচা গন্ধের সৃষ্টি হলো। গা গুলিয়ে উঠল সরমার। মূর্তিটা আবার ওর দিকে তাকিয়ে আঙুল দিয়ে কুঁজোটার দিকে দেখালো। সরমা জিজ্ঞেস করল, কুঁজোতে কি কিছু আছে ভাই? মূর্তিটা এপাশ ওপাশ ঘাড় নাড়ালো, আবার প্রশ্ন করল, তাহলে জল খাবি? মূর্তিটা ওপর নিচে মাথা নাড়ালো। কিভাবে জল দেব বল? মূর্তিটা চোখ দিয়ে ওই কৃষ্ণের ছবির দিকে দেখালো। সরমা ওই দিকে তাকিয়ে বলল, কিন্তু আজ সকালে। কথাটা শেষ করতে পারল না সরমা। জানলার সামনে আর কেউ নেই। সেই রাতে অনেক অপেক্ষা করলেও ভাইয়ের দেখা সরমা আর পেল না। পরদিন সকালে সরমা কৃষ্ণের ছবিটা খুলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে ভাবছিল, ভাই বারবার এই ছবিটা দেখিয়ে জল দিতে কেন বলছে? কিন্তু এই ছবিটাকে পুজো করলে জল দিলেও তো মুক্তি পাচ্ছে না, তাহলে কি বোঝাতে চাইছে ও? এমন সময়
বাড়ির এক পরিচারিকা এসে জিজ্ঞাসা করল, মা, তোমার সকালে চা এনে দেব? সরমার চমক ভাঙল। বলল, হ্যাঁ, মানে না, আমি নিজে বানিয়ে নেব, তুই যা। ঠিক আছে মা। তুমি সকাল সকাল গোপাল ঠাকুরের ছবি নিয়ে কি করছো মা? চমকে উঠল সরমা। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, কি বললি? কি ভুল বললাম মা? গোপাল ঠাকুরের ছবি ধরে আছো, তাই জিজ্ঞেস করলাম। সরমা উত্তেজিত হয়ে বলল, অনেক ধন্যবাদ তোকে, তুই এখন যা। আর আজ বিকেলে আমি কলকাতা রওনা দেব, তুই ব্যবস্থা কর। আজ্ঞে মা। এই বলে ঝি চলে গেল। পরদিন কলকাতায় একজনের বাড়ির সামনে এসে কড়া নাড়ল সরমা। দরজা খুললেন একজন বৃদ্ধা। জিজ্ঞাসা করলেন, কে বাচ্চা তুমি? আমার নাম সরমা। গোপাল আছে? আছে মা, তবে দেখা যে হতে পারে না, ও যে নিজেকে এক ঘরে করে রেখেছে। কেন মা? আর দুঃখের কথা কি বলবো মা, ওর বন্ধু সুরেশের মৃত্যুর খবর পেয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। কারোর সাথে কথা বলে না, চুপচাপ একা ঘরে বসে থাকে। আপনি গোপালকে গিয়ে বলুন যে সরমা দিদি এসেছে। আমি সেই সুরেশের দিদি, ও আমাকে চেনে। বহুবার ও সুরেশের সাথে আমাদের গ্রামের বাসায় এসেছে। ওকে বলুন, ওকে ছাড়া আমার ভাই মুক্তি পাচ্ছে না, তাই ওকে নিয়ে যেতে এসেছি। গোপাল তৎক্ষণাৎ সরমার সাথে দেখা করে সব শুনল এবং পরদিনই সরমার সাথে গোপাল ওদের বাড়িতে এলো। দুপুরবেলা গোপালকে বাড়ির ছেলের মতো খেতে দেওয়া হলো। সুরেশের যা যা পছন্দের খাবার ছিল সব গোপাল হাসি মুখে খেল, পেট ভরে জল খেল। রাতের বেলাতেও গোপাল সুরেশের ঘরে থাকার জেদ করছিল, কিন্তু সরমা বলল, না ভাই গোপাল, আমায় ছাড়া ও কারোর সামনে আসবে না। আমার জানার খুব দরকার যে আমার ভাই মুক্তি পেল কিনা। আজ আমি একাই ওই ঘরে থাকব। রাতের বেলায় সরমা আবার সেই জানলার সামনে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সরমার গলা শুকিয়ে এলো। ঘরের কোণে গিয়ে এক গ্লাস জল খেতে খেতে ঘুরে দাঁড়াতেই দেখল জানলার সামনে শিক ধরে দাঁড়িয়ে আছে সুরেশ। ওর আদরের ভাই সেবু, সেই আগের রূপে। সেই ভয়ানক রূপটা যেন কোথায় হারিয়ে গেছে। মুখে সেই মিষ্টি হাসি। সরমা ভাইকে দেখে আনন্দে কেঁদে ফেলল। সেবু, তুই শান্তি পেয়েছিস তো ভাই? একগাল মিষ্টি হেসে সুরেশ বলল, জীবিত থাকতে আমার কোনো স্বপ্নই পূরণ হয়নি। আত্মহত্যা করে আমি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হলো না। আত্মহত্যা যে মহাপাপ, তাই একটু জল গ্রহণ করতেও পারিনি। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল আমার শরীরটা। আত্মা হয়েও রোজ আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতাম। একটু জলের আশায় আমি বারবার ফিরে আসতাম, কিন্তু কাকেই বা আশ্রয় করে জল পেতাম। মনে হলো গোপালের কথা। গোপালই ছিল আমার আর রজনীর একমাত্র শুভাকাঙ্ক্ষী। গোপালের মতো বন্ধুকে আশ্রয় করে তাই জল গ্রহণ করলাম। আর এই জগতের সঙ্গে কোনো বন্ধন আমার রইল না। আর আমার কোনো কষ্ট নেই। আমি চললাম দিদি, ভালো থেকো। সরমার চোখের এক পলকেই সুরেশকে আর দেখা গেল না। সরমা মাটিতে বসে অঝরে কাঁদতে থাকল।
মাসখানেক পর একদিন বিকেলে সরমা সুরেশের ঘরে চুপ করে শুয়েছিল। আজ ভারী মন খারাপ ওর। বিয়ের 10 বছর কেটে গেলেও সন্তান সুখ সে লাভ করেনি। তাই আজ ওর নিজের জায়ের সাথে ওকে স্পষ্ট আসতে বারণ করা হয়েছে। সরমা শক্ত ধাঁচের মেয়ে, ভেঙে পড়লেও লোক সম্মুখে বড়ই কঠিন। পাথরকে শতখণ্ডে বিভক্ত করলেও তা পাথরই থাকে, কখনোই তা জল হয়ে যায় না। কিন্তু শক্ত মন বলে কি তার দুঃখ হয় না? এইসব ভাবতে ভাবতে চোখ লেগে যায় সরমার। ঘুমের মধ্যেই সরমা দেখল বাগানের বেলগাছের সামনে একজন পুরুষ পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। সরমা তাকে দেখার জন্য তার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, কে ভাই তুমি? পুরুষটি মুখ ফেরাতেই এক উজ্জ্বল আলো সরমার চোখে আঘাত করল। ডান হাত দিয়ে সরমা নিজের চোখ ঢেকে নিয়ে আস্তে আস্তে চোখ খুলল। সামনে এক রাশ আলোতে পুরুষটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। আলোর তীব্রতা কমে একটু একটু করে তার মুখ স্পষ্ট হল। এ যে তার ভাই শেবু। সরমা ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, তোকে ছাড়া আমি একটুও ভালো নেই রে ভাই। আমারও ভালো লাগছে না দিদি, আমি তোর কাছে আসছি। সরমা এই শেষ দেখা পেল সুরেশের। এরপর 1 বছর কেটে গেছে। আজ জমিদার বাড়িতে ভারী অনুষ্ঠান চলছে। জমিদার বাড়ির একমাত্র মেয়ের পুত্র সন্তান জন্মানোর খুশিতে পুরো গ্রাম 3 দিন ধরে জমিদার বাড়ির ভোজ খাচ্ছে। আজ সেই ছোট্ট শিশুটির নামকরণের অনুষ্ঠান। সরমার যা শিশুটিকে কোলে নিয়ে জিজ্ঞাসা করল, কি নাম দেবে গো দিদি তোমার এই চাঁদপানা ছেলের? সরমার স্বামী বলল, আমার তো ইচ্ছে সমরেশ্বর, এবার বাকি তোমার দিদি যা বলবেন। সরমা হেসে বলল, ভালো নামখানা তুমিই দাও, আমি মা, আদরের নামটা আমিই দেব। যা জিজ্ঞাসা করল, তা আদরের নামখানা কি ঠিক করলে শুনি? সরমা হেসে শিশুটিকে কোলে নিয়ে তার কপালে একটা চুম্বন এঁকে বলল, আদরের নাম হলো শেবু।